হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকেও নিফটি খুব সুস্থ ছিল, অর্থাৎ খুব বেশি মুভমেন্ট আজকেও নিফটি দেখায়নি। ফাইনালি নিফটি আজকে 25,476, অর্থাৎ 46 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। আর ব্যাংক নিফটি 57,213, 43 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। এবং আজকেও খুব বেশি উপরের দিকেও মার্কেট যায়নি, হাই করেছে মাত্র 25,549। আপনারা ভালো করেই জানেন যে ট্রেড ডিল এবং কোয়ার্টারলি রেজাল্ট, তার আগে মার্কেট কোনো রকমের কোনো বড় সিদ্ধান্ত নিতে চাইছে না। আজকে ট্রেড ডিলের লাস্ট ডেট চলে গেল। ট্রেড ডিলের ব্যাপারে আমরা কথা বলবো। আর রেজাল্ট সিজনের মধ্যে তার আগে বলি, ডিআইআই আজকে প্রায় 1,037 কোটি টাকার বাই করেছে, আর এফআইআই মাত্র 74 কোটি টাকার বাই করেছে। ফ্রেন্ডস, কালকে মানে 4টে কোম্পানির রেজাল্ট আসছে, এবং এই 4টে কোম্পানির রেজাল্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পিছনে কারণটা হচ্ছে যে প্রত্যেকটাই একটা একটা গ্রুপের বাকি শেয়ারগুলোর কেমন রেজাল্ট আসবে সেটাকে কিন্তু ইন্ডিকেট করবে। যেমন ধরুন টিসিএস, কালকে টিসিএস এর রেজাল্ট আসছে, মিনস ইনফোসিস, উইপ্রো, এসসিএল টেক, টেক মহিন্দ্রা, এলটিআইএম, এই সমস্ত শেয়ারগুলোর রেজাল্ট কেমন আসবে তার কিন্তু একটা ছোট্ট ঝলক টিসিএস এ পাওয়া যাবে। টাটা ইলাক্সির রেজাল্ট আসছে। এই রেজাল্ট আসা মানে ধরুন কোফোর্জ বা কেপিআইটি টেকনোলজি, এই ফিল্ডের যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের রেজাল্ট কেমন আসবে সেটা জানা যাবে। আনন্দ রাঠির রেজাল্ট আসছে কালকে। আনন্দ রাঠি মানে ধরুন অ্যাঞ্জেল ওয়ান থেকে শুরু করে সমস্ত ব্রোকিং রিলেটেড কোম্পানিগুলোর ব্যাপারে জানা যাবে। আর আসছে কার রেজাল্ট? না, ইরেডা। ইরেডার রেজাল্ট আসা মানে ধরুন পিএফসি, আরএফসি, আইআরএফসি, এদের রেজাল্টগুলো ভবিষ্যতে কেমন আসতে পারে তার একটা ইন্ডিকেশন এখানে পাওয়া যাবে। ক্লিয়ার? তবে ইরেডাতে রেজাল্ট ভালো এলেও ওদের কিন্তু প্রভিশন বাড়বে। প্রভিশন ইন দ্য সেন্স, জেনসল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ওরা যে লোন দিয়েছে, জানি না তার প্রভিশন এখন থেকে শুরু করতে হবে কিনা, বাট ওদের প্রভিশন কিন্তু বাড়বে। রেজাল্ট ভালো আসার ইন্ডিকেশন থাকলেও প্রভিশন কিন্তু বাড়বে, যেটা চিন্তার কারণ। ফ্রেন্ডস, গত এজিএম এ রিলায়েন্সের তারা কিন্তু একটা কথা দিয়েছিল যে 2025 সালের মধ্যে রিলায়েন্স জিও, অর্থাৎ টেলিকম আর্মের আইপিও আসবে। আজকে মার্কেটে একটা সোর্স থেকে খবর আসার পরে রিলায়েন্সের শেয়ার কিন্তু প্রায় 1-1.5% নিচে নেমে আসে। তারা এই জিও আইপিওটা খুব সম্ভবত ডিলে করাচ্ছে। তো মার্কেটের জন্য মানে মার্কেটে এই খবরটা খুব একটা ভালো লাগে। ফ্রেন্ডস, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং অর্থাৎ বড় বড় কোম্পানি যারা বিভিন্ন দেশে ম্যানুফ্যাকচারিং করে, তারা কিন্তু বর্তমানে চায়নাকে অ্যাভয়েড করছে। টপ ডোমেস্টিক কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং আর অ্যাভয়েডিং চাইনিজ ফার্ম ফর জয়েন্ট ভেঞ্চার্স অ্যান্ড টেকনিক্যাল পার্টনারশিপ। ইন্ডিয়ার তারা কিন্তু কোনো রকমের জয়েন্ট ভেঞ্চার চায়নার সঙ্গে করতে চাইছে না, বা টেকনিক্যাল পার্টনারশিপ। ইনস্টিড তারা প্রেফার কাকে করছে? আদার এশিয়ান নেশন। কে রিপোর্ট করছে? ইকোনমিক টাইমস। যেমন ধরুন ডিকসন টেকনোলজি, অ্যাম্বার এন্টারপ্রাইজ, পিজি ইলেকট্রোপ্লাস, ইপ্যাক ডিউরেবল and others are looking for deals with South Korea, Taiwan, Japan as the deadline near for India's electronics component manufacturing scheme.
সুতরাং চায়নাকে বিশ্বাস করতে চাইছে না। ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলের ব্যাপারে মোটামুটি একটা বড় টাইপের রূপরেখা তৈরি হয়ে গেছে। ইন ভলিউম ইন্ডিয়া চাইছে ইউএস কে বিজনেস দিতে, কিন্তু কিছু সেক্টরে তারা ইউএস এর এন্ট্রি চাইছে না। যেমন আগেও বলেছি, এগ্রিকালচার, ডায়ারি, জেনেটিক ফার্মিং, এই সমস্ত জায়গাতে ঢুকতে দিচ্ছে না। কারণ কি, তাতে ইউএস প্রোডাক্ট ঢুকে গেলে আমাদের যে মিনিমাম সাপোর্ট প্রাইস আছে, ধরুন চাল, গম, এই সমস্ত ফিল্ডে, সেগুলো কিন্তু এমএসপির নিচেও বিক্রি হবে। তাই সেই ভয়ে আমাদের চাষিদের প্রোটেক্ট করার জন্য সেটা দিচ্ছে না। আর তাছাড়া মোটামুটি একটা প্রপোজাল গেছে, সেখানটাতে প্রপোজালটাকে নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। তাই এই টাইম ফ্রেমটাকে 31শে জুলাই পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, এবং মানে এইটাকে ফাইনাল করার জন্য খুব সম্ভবত ইন্ডিয়ান টিম আর একবার ইউএস যাচ্ছে। ঠিক আছে, তারপরে এই ডিলটা ফাইনাল হয়ে যাবে। ফ্রেন্ডস, রেয়ার আর্থ মিনারেলস নিয়ে প্রায় খবর করছি, এবং ইন্ডিয়া লোকাল ম্যানুফ্যাকচারারদের মানে মানে লোকাল যারা মাইনিং করে তাদেরকে কিন্তু পিএলআই দেওয়ার জন্য একটা ড্রাফট গাইডলাইন কিন্তু তৈরি করছে। কনসালটেশনস আর আন্ডারওয়ে টু ড্রাফট গাইডলাইন্স ফর ইনসেন্টিভাইজিং production of rare earth minerals and magnets to help India reduce dependence on China for these critical inputs used in sectors including telecom and electric vehicle. According to the source, Ministry of Heavy Industries and Mines are working on a scheme to boost domestic production of rare earth magnets and minerals, they added. রেয়ার আর্থ মিনারেল কিন্তু একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রেন্ডস, লুপিন একটা বড় ডিল ফাইনালাইজ করেছে। ফার্মা মেজর লুপিন ওয়েডনেসডে সেড ইট হ্যাজ inked a license and supply pact for commercialization of its biosimilar setrolizumab pejol across multiple global markets with Gentiva Group, entailing milestone receivables of up to $50 million. This alliance aims to accelerate the availability of high quality, cost effective biosimilar setrolizumab pejol পার্টনারশিপ ওয়ার্ল্ড ওয়াইড। অর্থাৎ একটা বড় পার্টনারশিপ করেছে লুপিন এই জেন্টিভার সঙ্গে, যাতে করে তারা তাদের যে প্রোডাকশন সারা বিশ্বব্যাপী দিতে পারবে। গুড নিউজ ফর দ্য লুপিন শেয়ার হোল্ডার। ফ্রেন্ডস, জিও ব্ল্যাক রক কিন্তু খুব অ্যাগ্রেসিভলি এগোচ্ছে। ইতিমধ্যে তারা যে টাকাটা তুলেছে, তারা কিন্তু ইন্ডিয়ার যে টপ 35 অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের যে কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট, তার মধ্যে ঢুকে গেছে। এবং খুব বেশি দিন টাইম লাগবে না, এরা 1-2-3 মধ্যে চলে আসবে। জিও ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট প্ল্যান টু ইন্ট্রোডিউস নিয়ারলি a dozen equity and debt fund in India by the year end. এই বছরের মধ্যে প্রায় 12খানা ইকুইটি এবং ডেপ্ট ফান্ড তারা ইন্ডিয়াতে শুরু করবে, ফোকাসিং অন স্মল টিকিট ইনভেস্টমেন্টস and bypassing distributors to reduce cost. 3 people familiar with the firm strategy said the joint venture between Jio, backed by billionaire Mukesh Ambani, and BlackRock enters India's 72.2 lakh crore fund market with a business structure that threatens to shake up the sector, as it leverages its large digital network to bypass traditional distributor used by the rest of the industry. এরা 35 জনের মধ্যে কিন্তু অলরেডি ঢুকে গেছে। প্রসঙ্গত বলে রাখি ফ্রেন্ডস, যদি কোনো কারণে কোনো খারাপ নিউজের কারণে জিও যদি নিচে আসে, ধরুন 280-80 কাছাকাছি যদি চলে আসে, তাহলে কিন্তু দ্যাট শুড বি এ গোল্ডেন অপরচুনিটি টু বাই। ইন্ডিয়ার পাওয়ার ডিমান্ড এই বছর কিন্তু অনেকটা কম ছিল, কারণ মনসুন খুব তাড়াতাড়ি চলে এসেছিল, প্লাস মানে গরমটা সেভাবে পড়েনি, মানে দীর্ঘদিন ধরে পড়েনি, যার জন্য
যা রিকোয়ারমেন্ট ছিল, মানে এর আগের বছর যা পাওয়ার ডিমান্ড ছিল, এবারে কিন্তু তার তুলনায় কম ডিমান্ড ছিল। ইন্ডিয়ার পাওয়ার ডিমান্ড ইন দ্য ফার্স্ট কোয়ার্টার মানে এই প্রায় 1.5% মতো কম ছিল, যেটা গত বছর ছিল 452.4 বিলিয়ন ইউনিটস, সেটা এবারে ছিল কেবলমাত্র 445.8 বিলিয়ন। ইট ইজ অনলি অ্যান্ড অনলি ফর কি না ওয়েদার রিলেটেড এফেক্টের জন্য। ফ্রেন্ডস, কালকে ইউএস প্রেসিডেন্ট ফার্মা প্রোডাক্টের উপরে, অর্থাৎ যারা ফার্মা প্রোডাক্ট ইউএসএ তে বিক্রি করবে তাদের উপরে 200% ট্যারিফের কথা বলেছিল। তো সেই নিয়ে আজকের মার্কেটে কিন্তু ফার্মা সেক্টরগুলোর দিকে কিন্তু সবার নজর ছিল। বাট সামহাউ মানে ট্রাম্পের প্রত্যেকটা কথাকে আজকাল তেমন ভাবে কেউ গুরুত্ব দিচ্ছে না। শেয়ার অফ কোম্পানিজ লাইক গ্ল্যান্ড ফার্মা, অরো ফার্মা, ডক্টর রেড্ডি ল্যাব, জাইডাস লাইফ, লুপিন, গ্লেনমার্ক ফার্মা, সান ফার্মা, সিপলা, টরেন্ট ফার্মা, এরা কিন্তু খুব বেশি ধরুন 0.5% 1% পর্যন্ত নিচে ছিল। তেমন কোনো বড় আসেনি, মানে এফেক্ট আসেনি। কিন্তু এই যে ওরা যে 50% ট্যারিফ লাগাচ্ছে কপারের উপরে, সেটা নিয়ে কিন্তু এফেক্ট আগামী দিনে আমাদের মার্কেটেও কিন্তু পড়বে। ট্রাম্প কিন্তু ট্যারিফ খেলা এখনো কিন্তু শেষ করেনি। ফ্রেন্ডস, জেফ্রিজ মানে লিডিং ইনভেস্টমেন্ট ফার্ম, তারা কিন্তু বর্তমান মার্কেট সিনারিওতে তারা একটা কন্ট্রারিয়ান বেট নিচ্ছে। কন্ট্রা বেট মানে কি, মার্কেটের অপোজিটে ধরুন সকলের মানে স্রোতের বিপক্ষে নিজের মত প্রতিষ্ঠা করা। কন্ট্রা বেটটা কিভাবে না, গ্লোবাল ব্রোকারেজ ফার্ম জেফ্রিজ is telling clients to buy into the carnage gripping India's consumer sector, handpicking 3 fallen angels, মানে 3টে নিচে চলে যাওয়া শেয়ারের কথা বলছে, that have been crushed by weak demand, margin pressure and fierce competition. The firm has identified number 1 Borun Beverage, number 2 Hindustan Unilever, and number 3 Asian Paint as the top contra bets for next 12 months, betting that these betted stock have hit rock bottom, মানে এদের এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা খুব কম, মানে লিমিটেড ডাউনসাইড বাট মিনিংফুল আপসাইড ইন কেস অফ এ টার্ন। প্রসঙ্গত বলে রাখি ফ্রেন্ডস, এশিয়ান পেন্টের ব্যাপারে যখন আমরা ডিসকাশন করছিলাম, তখন একটা জিনিস আমি মানে যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ক্রুড অয়েল কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু লোয়ার রেঞ্জে আছে। ক্রুড অয়েল লোয়ার রেঞ্জে থাকলে কিন্তু দ্যাট ইজ গুড নিউজ ফর এই পেন্ট সেক্টরের শেয়ারগুলো। সুতরাং এশিয়ান পেন্টের টার্নারাউন্ড স্টোরি যে কোনো মুহূর্তে আসতে পারে, যে কোনোভাবেই হোক না কেন শেয়ার কিন্তু তার 52 উইক হাইকের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল আগামী 12 মাসের মধ্যে। টাটা মোটর ফ্রেন্ডস একটা বড় কন্ট্রাক্ট পেয়েছে কোথায়, নাগপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন অন টুইসডে finalized Tata Motor as the lowest bidder for its flagship project to launch 25 articulated electric buses along the inner ring road. This marks a key step in realizing Union Transport Minister and the city MP Nitin Gadkari's vision to modernize Nagpur's public transport. Okay, Starlink friends, Starlink কিন্তু ফ্রেন্ড ইলন মাস্কের কোম্পানি, আজকে কিন্তু তারা ফাইনালি অ্যাপ্রুভাল পেয়ে গেল। কিসের জন্য না, Elon Musk Starlink has secured the final regulatory approval to start commercial operation in India, as per a report by the Reuters. Citing its 3 sources familiar with the matter, Reuters reported that clearance came from India's space regulator, ending a long wait for the satellite internet provider to enter the Indian market. স্যাটেলাইটের মাধ্যমে
ইন্টারনেট পরিষেবা আমি আপনাদের সঙ্গে এর আগেও এটা ব্যাপারে মানে ডিসকাশন করেছিলাম। সো সেটা কিন্তু ইন্ডিয়াতে মানে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। একটু দাম বেশি হবে, বাট কি হবে না অত্যন্ত ফাস্ট হবে, তার জন্য একটু বেশি পয়সা লাগবে। ফ্রেন্ডস, একটা শেয়ার আজকে 8.5% উপরে গেছে, এসডব্লিউ সোলার। কেন গেছে? আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু খবরটা কোথাও থেকে পাইনি। কিন্তু ফ্রেন্ডস, আমি কিন্তু এসডব্লিউ সোলারের ব্যাপারে 8.5% আজকে আমি কিন্তু এখনো পর্যন্ত আপবিট আছি। ফ্রেন্ডস, আমি কিন্তু লং টার্ম ইনভেস্টর। আমি কি ভাবছি? আমি অন্যভাবে ভাবছি। আমি ভাবছি এটা 7,737 কোটি টাকার কোম্পানি। দ্বিতীয় কারণ কি? রিলায়েন্স এর মানে কোম্পানিটাকে লিড করছে। তৃতীয় কারণ হচ্ছে যেভাবে সোলার এনার্জির মানে চতুর্দিকে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, এবং রিলায়েন্স যেভাবে সোলার এনার্জিতে তার ক্যাপাসিটিকে বাড়াবে বলে বলছে, তাতে এসডব্লিউ সোলারকে সে প্রজেক্ট না দিয়ে অন্য কোথাও যেতে পারবে না। এবং লাস্ট বাট মানে লিস্ট, যেটা সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে আমি দেখছি যে দিস কোম্পানি অ্যাট প্রেজেন্ট 7,737 কোটির। পি যাই থাকুক, আমি অতটা দেখছি না। শেয়ার প্রাইস 331। আমি দেখতে চাইছি আগামী 10 বছরে দিস কোম্পানি 77,300 কোটি টাকার কোম্পানি। আমি কিন্তু এইভাবে দেখছি। বা আগামী 5 বছরে 36-37 কোটি টাকার কোম্পানি। অ্যাকর্ডিংলি আমার দেন শেয়ার প্রাইসও ওইভাবে বাড়বে। কারণ কি? কোম্পানির যে খারাপ মানে সিচুয়েশন গুলো ছিল, সেগুলো কিন্তু কাটিয়ে এসেছে। সুতরাং যারা রিস্কি ইনভেস্টর, তারা কিন্তু চাইলে অল্প অল্প করে আপনারা কিন্তু এই শেয়ারটার ব্যাপারে ভাবনা চিন্তা করতে চাইলেও করতে পারেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কথা হবে পরের ভিডিও।